ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একেরাই মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো ২১শে মার্চ। ২ যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো নরওয়ে। ৩ দক্ষিণ মেরুর মান হচ্ছে ৯০ ডিগ্রি দক্ষিণ। ৪ অক্ষরেখাগুলোর আকৃতি হচ্ছে পূর্ণবৃত্ত। ৫ জলীয় বাষ্পহীন বায়ুর চাপ বেশি হয়। ৬ সমচাপ রেখার একক হচ্ছে মিলিবার। ৭ এটনা আগ্নেয় পর্বত ইতালিতে অবস্থিত। ৮ পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ৯ পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে। ১০ নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ১১ জলে নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়। ১২ ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবাল আগাছা কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়। ১৩ অ্যাসিড বৃষ্টির ফলে হয় মাটি দূষণ। ১৪ রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস পায়। ১৫ ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম তৈগা। ১৬ ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল রুর। ২ এর শূন্যস্থানে আসি। আয়তে উপবৃত্তাকার কক্ষপথের একটি কেন্দ্রে সূর্য অবস্থান করে। ২ অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত সন্ধি বলে। ৩ আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। ৪ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। বিতে দিয়েছে সত্য মিথ্যা ঠিক ভুল আর কি। আইতে বলেছে ২০২০ সাল অধিবর্ষ নয় ভুল। ২ পার্বত্য অঞ্চলে অবস্থিত নদ নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয় ঠিক। ৩ গঙ্গা একটি নিত্যবহ নদী ঠিক। ৪ আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ ঠিক। সি এর আইতে দিয়েছে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। ২ পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে? ৭টি। ৩ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়? তেজস্ক্রিয় দূষণ হয়। ৪ কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব সার। ৫ পোল্ডার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? নেদারল্যান্ডস। ৬ কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শীত এবং শরৎ ঋতুতে। ৩ এর আইতে বলেছে অক্ষরেখার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্য বলেছে এখানে আছে টোটাল ৯টা। বলেছে পূর্ব পশ্চিমে বেষ্টন অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। ২ আকৃতি অক্ষরেখাগুলো প্রত্যেকেই পূর্ণবৃত্ত। মান অক্ষরেখার সর্বনিম্ন মান ০ ডিগ্রি, সর্বোচ্চ মান ৯০ ডিগ্রি। সংখ্যা নিরক্ষরেখার উভয় দিকে ১ ডিগ্রি অন্তর ৮৯টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ ২টি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা ১৭৯। প্রকৃতি হচ্ছে অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদ করে। সমান্তরাল অবস্থান প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। পরিধি অক্ষরেখাগুলোর পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে ২ মেরুতে ২টি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সমান নয়। অক্ষাংশ একই অক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। মধ্যবর্তী দূরত্ব অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সমান হয়। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। ৩-এর ২ নম্বর প্রশ্ন বলেছে উদাহরণ সহ সমভূমি শ্রেণীবিভাগ করো। লিখবে যে একটা হচ্ছে পলিগঠিত সমভূমি, বন্যার সময় নদীর মধ্যে এবং নিম্ন গতিতে নদীর উভয় পার্শ্বে পলি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে পলিগঠিত সমভূমি বলে। উৎপত্তি বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হলে বন্যার জলের সঙ্গে বাহিত পলি, বালি, নুড়ি, কাদা, কাঁকর নদীর উভয় তীরে নিম্নভূমিতে সঞ্চিত হয়। বছরের পর বছর এভাবে পলি সঞ্চিত হয়ে নিচু জায়গা ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে সমভূমিতে পরিণত হয়েছে। উদাহরণ সহ সমভূমি শ্রেণীবিভাগ করো বলেছে, এত বলার দরকার নেই। তাহলে হচ্ছে পলিগঠিত সমভূমি। পলিগঠিত সমভূমি উদাহরণ হচ্ছে তোমার গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, লোয়েস সমভূমি। উদাহরণ হচ্ছে মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি উড়ে গিয়ে চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে ওঠে। লাভা সমভূমি উদাহরণ হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তরে মালব সমভূমি, আইসল্যান্ডের সমভূমি। বদ্বীপ সমভূমি বদ্বীপ সমভূমি গাঙ্গেয় নদীর মোহনায় সৃষ্ট। হ্রদ সমভূমি উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার তাল সমভূমি অঞ্চল। হিমবাহ সমভূমি উত্তর আমেরিকা প্রেরি। আর ক্ষয়জাত হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমির কিছু অংশ হলো ক্ষয়জাত সমভূমি। উদাহরণ ২ নম্বরে আছে অত ডিটেলসে লেখার দরকার নেই। তিনি দিয়েছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? লিখবে পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব আকাশে উদয় হতে আর বিকালে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। 3-4 বলেছে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন? এই উত্তরটা লিখবে শুধু এখান থেকে এতটাই যে বর্ষাকালে বায়ুর চাপ কম থাকার কারণ এক হচ্ছে বর্ষাকালে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু বেশি উষ্ণ হয়, ফলে জলভাগ থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হয়, সেই জন্য বায়ুর ঘনত্ব কমে যায়। আর 2 হচ্ছে ওই উষ্ণ বায়ু বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে বায়ু ক্রমশ হালকা আর ঊর্ধ্বগামী হয়। এই সমস্ত কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। শুধু এইটুখানি লিখে দেবে। 5 বলেছে ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম লেখো। ইউরোপের 4টি বিখ্যাত শহর লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। তাহলে 1 2 3 4 5 6। প্যারিস, আমস্টারডাম 1 2 3 4 5টা আছে, তো যে কোনো দুটো লিখে দেবে, যে কোনো 4টে লিখে দেবে। 6তে দিয়েছে পোল্ডার ভূমির প্রধান 4টি শিল্প কেন্দ্রের নাম লেখো। পোল্ডার ভূমি যে কোনো 4টি শিল্প কেন্দ্রের নাম। এই যে দ্য হেগ, আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং ইত্যাদি। এই যে আমস্টারডাম, রটারডাম, এগুলো এর মধ্যে থেকে যে কোনো 4টে লিখে দেবে। 4-এ আসি। 4-এর রাইতে বলেছে জিপিএস কি আর প্রমাণ সময় বলতে কি বোঝো? জিপিএস কি এই সংজ্ঞাটা লিখবে যে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। আর ওর সাথে দিয়েছে যে প্রমাণ সময় বলতে কি বোঝো? এইটা লিখবে যে পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়, এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। 2-এ দিয়েছে শাখা নদী বলতে কি বোঝো আর অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে টিকা লেখো। শাখা নদী লিখবে যে প্রধান নদী থেকে নির্গত এবং ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত স্বাভাবিক জলপ্রবাহ, প্রধান নদী থেকে নির্গত এবং ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত স্বাভাবিক জলপ্রবাহ শাখা নদী নামে পরিচিত, যেমন ভাগীরথী, হুগলি হচ্ছে গঙ্গার শাখা নদী। আর বলেছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে টিকা লেখো। এইটা লিখবে আর ছবিটা যেটা আছে সেটা এঁকে দেবে যে সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পর কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর দুই পাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। আচ্ছা, 4-এ 3-এ বলেছে অভ্যন্তরীণ বা অন্তর্জাতীয় শক্তি কাকে বলে আর ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। ভূ অভ্যন্তরীণ শক্তি কাকে বলে এটা লিখবে যে ভূ অভ্যন্তরে সৃষ্ট যে শক্তির দ্বারা ভূ আন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প সৃষ্টির ফলে নতুন ভূমিরূপ গঠিত হয় তাকে ভূ অভ্যন্তরীণ শক্তি বলে। এই শক্তি আবার 2 ভাগে বিভক্ত, গিরিজনী আলোড়ন আর মহীভাবক আলোড়ন। আর ওর সাথে যেটা দিয়েছে যে ভূমিরূপের পরিবর্তনে ভূ অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন, ওটা তোমাদের বইতে আছে। লিখবে যে পৃথিবীর ওপর কোথাও পর্বত,
কোথাও মালভূমি আবার কোথাও সমভূমি, এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুই রকম শক্তির দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, অন্যটা হচ্ছে বাইরের শক্তি বহির্জাত প্রক্রিয়া। ভূ অভ্যন্তরীণ সারাক্ষণিক আলোড়ন হচ্ছে ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ আর মহাসাগরগুলি পাতের উপরে আছে, আর পাতগুলো একটা থকথকে বা সান্দ্র স্তর অর্থাৎ যার নাম অ্যাসথেনোস্ফিয়ার তার উপরে ভাসছে। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়, তখন ভূ আলোড়নের সৃষ্টি হয়। এটি পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি সব রকমের ভূমিরূপ তৈরি করে, সব রকমের ভূমিরূপ তৈরি হয়। তো আমাদের এখানে দিয়েছে ভূমিরূপের পরিবর্তনে ভূ অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। এই যেটা ভূমিরূপ তৈরি হয় এই পর্যন্ত দেবে। এবার বলেছে যে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এগুলো হচ্ছে বহির্জাত শক্তি। তাহলে এই এই দুটো লাইন না দেওয়ার দরকার নেই, তৈরি হয় পর্যন্ত দিয়ে দেবে। ভূ অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো বলেছে, বহির্জাত শক্তি চায়নি। চারে বলেছে শহরাঞ্চলে জল দূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। আর জল সংরক্ষণ বলতে কি বোঝো? আচ্ছা, শহরাঞ্চলে জল দূষণের কারণগুলি হচ্ছে, এক হলো শহরাঞ্চলে বহু শিল্প কারখানা থাকে, ওইসব কলকারখানায় বর্জ্য পদার্থ মিশ্রিত দূষিত জল নালার মাধ্যমে জলাশয় এবং নদীতে মেশে এবং নদী ও জলাশয়ে জল দূষণ ঘটায়। দুই, শহরাঞ্চলে সাবান ও ডিটারজেন্টের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, পয় প্রণালীর জলের সঙ্গে এসব দ্রব্য নদীতে যায় এবং জল দূষণ সৃষ্টি করে। আর তিন হচ্ছে শহরের গৃহস্থালির কাজে ব্যবহৃত জল, মূত্র ইত্যাদি নালার মাধ্যমে নদীতে আসে এবং নদীর জলকে দূষিত করে। ওর সাথে দিয়েছে জল সংরক্ষণ বলতে কি বোঝো? লিখবে পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ সীমিত, কিন্তু তা সত্ত্বেও আমাদের চারপাশে বিভিন্নভাবে বিপুল পরিমাণ জলের অপচয় হয় বা জল দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাহলে যে বৈজ্ঞানিক উপায়ে লিখবে, যে বৈজ্ঞানিক উপায়ে একদিকে জলের অপচয় রোধ করা যায় এবং অন্যদিকে জলের প্রাকৃতিক ও রাসায়নিক ধর্ম বা উপযোগিতা বজায় রাখা যায়, এর ফলস্বরূপ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মতো জলের চাহিদা মেটানো যায়, তাকে জল সংরক্ষণ বলে। ও এক নাম্বার বললে ওটা এটা লিখতে হবে, নইলে এক নাম্বারের মতো একটা লাইনে ওইভাবে বলার মতো মানে বলা যাবে না আর কি। পাঁচে দিয়েছে মাটি দূষণের প্রধান পাঁচটি কারণ উল্লেখ করো। মাটি দূষণের কারণ দু রকম আছে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, যেটা অপ্রাকৃতিক। তো প্রাকৃতিক মোট বলেছে পাঁচটি কারণ উল্লেখ করো। তো প্রাকৃতিক কারণের মধ্যে এক দেবে হচ্ছে মাটি ক্ষয় থেকে, লিখবে মাটি ক্ষয় থেকে দূষণ। উৎস হচ্ছে বৃষ্টিপাত, নদী প্রভৃতির দ্বারা ক্ষয়। প্রক্রিয়া হচ্ছে বৃষ্টিপাত, নদীর জলপ্রবাহ ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায় আর মাটি দূষিত হতে শুরু করে। আর অপ্রাকৃতিকে যা চলে আসবে নগরায়ন থেকে দূষণ। উৎস হচ্ছে নতুন নগর পত্তন, গ্রাম থেকে শহরে রূপান্তরকরণ। প্রক্রিয়া হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে, এর ফলে মাটি ক্ষয় ও মাটি দূষণ দুই ঘটছে। আবার গ্রামগুলি আধুনিকীকরণের দ্বারা শহরে পরিণত হচ্ছে, যার ফলেও বৃক্ষচ্ছেদন, কৃষিজমি হ্রাস প্রভৃতি কারণে মাটি ক্ষয় হচ্ছে। বর্জ্য পদার্থ থেকে দূষণ, এটা তিন। গৃহস্থালী, কারখানা, হাসপাতাল, বাজার প্রভৃতি থেকে নিষ্কাশিত বর্জ্য পদার্থ প্রক্রিয়া, শিল্পকেন্দ্র, গৃহস্থালী, পৌর প্রতিষ্ঠান, বাজার, হোটেল ইত্যাদির কঠিন ও জলীয় বর্জ্য পদার্থ প্রতিদিন প্রচুর পরিমাণে স্তূপীকৃত হয়, যা মাটি দূষণের জন্য দায়ী। তারপরে চলে আসবে যানবাহন থেকে দূষণ। লিখবে যে যানবাহন নির্গত ধোঁয়ার মাধ্যমে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি। জনসংখ্যা বৃদ্ধি তথা নগরায়ন যানবাহন বৃদ্ধির প্রধান কারণ। যানবাহন থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। বৃষ্টির জলের সঙ্গে এই অ্যাসিড মাটিতে পড়ে মাটি দূষণ ঘটায়। কৃষিকাজ থেকে দূষণ, অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধি খাদ্যের চাহিদা বৃদ্ধি করেছে, অতিরিক্ত খাদ্যের যোগান দিতে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী অণুজীব ও কেঁচোর মৃত্যু হচ্ছে। এতে মাটিতে জৈব পদার্থ কমে যাচ্ছে এবং মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, মাটি দূষিত হচ্ছে। শুধু তাই নয়, এতে উৎপাদিত ফসলের খাদ্যগুণ নষ্ট হচ্ছে, একই শস্যের বহুবার চাষেও মাটির উর্বরতা কমে যায়। চারে ছয়তে বলেছে লন্ডন নববাহিকার শিল্প এবং শিল্পকেন্দ্রের নাম লেখো। আর ট্রাক ফার্মিং কাকে বলে?
লন্ডন অববাহিকা শিল্প আর শিল্পকেন্দ্র, ইঞ্জিনিয়ারিং, গিলফোর্ড, মোটর গাড়ি নির্মাণ, লুটন, অক্সফোর্ড, জাহাজ মেরামতি, চ্যাথাম, বিমান যন্ত্রাংশ, রিডিং, হ্যালে, হামস্টেড, বৈদ্যুতিক কৃষি যন্ত্রপাতি, রেডিং, নিউব্যারি, ছাপাখানা বা মুদ্রণ, ওয়াচফোর্ড, কাগজ, পারফ্লিক্ট, নর্থফ্লিক, ডার্টফোর্ড, রাসায়নিক দেশলাই, লন্ডন, তথ্য প্রযুক্তি, বিস্কুট, একটা হচ্ছে রেডিং, আর ডেয়ারি আর ময়দা হচ্ছে লিচেস্টার, অ্যাসেক্স। এর সাথে রয়েছে ট্রাক ফার্মিং কাকে বলে? লিখবে যে বাগান কৃষিতে হর্টিকালচারে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষি ক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলী অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 5-এর আয়তে বলেছে বিষুব সম্পর্কে টিকা লেখো। আর 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন? লিখবে বিষুব কথার আক্ষরিক অর্থ হচ্ছে সমান দিন এবং রাত্রি, সংজ্ঞা হচ্ছে পৃথিবীর উভয় গোলার্ধে যে বিশেষ দিনটিতে দিন ও রাত্রি সমান হয় তাকে বিষুব বলা হয়ে থাকে। সৃষ্টি পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করায় শুধুমাত্র 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ায় বিষুব সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: এক হচ্ছে এই দিন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সম দূরত্বে থাকে। দুই, ছায়াবৃত্ত সবকটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করায় পৃথিবীর উভয় গোলার্ধে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি সৃষ্টি হয়। আর নামকরণ: পৃথিবীতে 21শে মার্চ দিনটিকে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। ওর সাথে যেটা রয়েছে যে আমরা 23শে সেপ্টেম্বর শীতলতা অনুভব করি কেন? 23শে সেপ্টেম্বরের পর থেকে। এই উত্তরটা লিখবে যে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22শে ডিসেম্বরকে দক্ষিণায়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধে অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকেই আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবীর সর্বত্র সমান দিন-রাত্রি সমান হয়ে যায়। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। অথবাতে বলেছে কোন স্থানে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়, আর বলেছে মূল মধ্যরেখা কাকে বলে। এই উত্তরটা লিখবে যে কোন স্থানে দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা যায়। দুভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে সময়ের পার্থক্য অনুযায়ী। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। কোন স্থানে স্থানীয় সময়ের সঙ্গে 4 মিনিট সময় যোগ করলে ওই স্থানের অবস্থান তার 1 ডিগ্রি পূর্বে এবং 4 মিনিট সময় বিয়োগ করলে ওই স্থানের অবস্থান 1 ডিগ্রি পশ্চিমে হবে। 2 হচ্ছে গ্রিনিচের সময়ের মাধ্যমে। গ্রিনিচের দ্রাঘিমা হলো 0 ডিগ্রি। সুতরাং গ্রিনিচের সময় এবং অন্য কোনো জায়গার স্থানীয় সময় জানা থাকলে সময়ের পার্থক্য থেকে ওই জায়গার দ্রাঘিমা নির্ণয় করা যায়। যেমন ভারত ও গ্রিনিচের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। সুতরাং দ্রাঘিমার পার্থক্য হবে 82 ডিগ্রি 30 মিনিট। ওর সাথে আছে মূল মধ্যরেখা কাকে বলে। লিখবে ভূগোলকের অন্তর্গত 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা নামে পরিচিত। শুধু এইটুখানি, 1 লাইন 1 নাম্বারের জন্য। এরপরে বলেছে 5-এর 2 নম্বর বলেছে তুমি তোমার বাড়িতে জল দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারো তার 2টি উদাহরণ দাও। আর দিয়েছে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণ কি। তো লিখবে জল দূষণ রোধে আমি যা করতে পারি, এক হচ্ছে দরকার না পড়লে জলের কল বন্ধ করে রাখবো, এতে বিশুদ্ধ জলের অপচয় কম হবে, অন্যদিকে দূষিত জলের পরিমাণ কমবে। 2, পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করব, যেমন কম ক্ষার বা ক্ষারহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করব। 3, বাড়ির নোংরা আবর্জনা তরল বর্জ্য নির্দিষ্ট এমন জায়গায় ফেলবো যাতে কোনোভাবেই তা বিশুদ্ধ জলকে দূষিত করতে না পারে। আর 4, বাগানে পুকুর পাড়ে কুয়োর চারপাশে নলকূপের নিকাশি নালার ধারে ফুল ফল শাকসবজির গাছ লাগাবো, এতে দূষিত জল অনেকটা
পরিশুদ্ধ হবে, আবার মাটির ক্ষয় কমবে। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। আর ওর সাথে রয়েছে যে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, এইটা লিখবে যে হলদি নদীর মোহনায় অর্থাৎ হলদি এবং হুগলি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এই শিল্পকে কেন্দ্র করে এখানে বিকাশ লাভ করেছে বহু সংখ্যক অনুসারী শিল্প। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত হলদিয়া শিল্পাঞ্চল। এই বিশাল শিল্পাঞ্চলের বর্জ্য রাসায়নিক পদার্থ প্রতিনিয়ত হলদি নদীতে মিশছে, ফলে নদী জলের গুণমান ক্রমশ হ্রাস পাচ্ছে। এই কারণে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। অথবা বলেছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষণ হয়, কিভাবে মাটি দূষণ হয়। এইটা লিখবে কীটনাশকের মাধ্যমে মাটি দূষণ। মাটিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহৃত হয়, যেমন ডিডিটি, ফোরেট, ডায়াফুরান, ট্রাই ট্রাইড্রপস, ফিপ্রোনিল, অ্যাসিটিমাপ্রিড প্রভৃতি। এর দ্বারা মাটি নিম্নলিখিতভাবে দূষিত হয়। এক হচ্ছে মাটিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে মাটির জৈব পদার্থ নষ্ট হয়ে যায়। দুই, কীটনাশকের বিষক্রিয়ায় মাটির উর্বরতা বৃদ্ধিকারক বিভিন্ন অণুজীব, কেঁচো প্রভৃতি মরে গিয়ে পরোক্ষভাবে মাটি দূষিত করে। তিন, অতিরিক্ত কীটনাশক মাটির পুষ্টিমৌলের পরিমাণে ভারসাম্য নষ্ট করে, আর কীটনাশকের অপপ্রয়োগে মাটি ক্রমশ তার উৎপাদনশীলতা হারিয়ে বন্ধ্যা হয়ে যায়। ওর সাথে আছে মাটিকে জীবনের ধারক বলা হয় কেন। জীবের ধারক হবে। এই যে এই উত্তরটা লিখবে যে সমগ্র পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই স্থলভাগে থাকা মাটি হলো প্রকৃতির সবচেয়ে বড় দান, কারণ হাজার হাজার বছর ধরে শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মাটি তৈরি হয়েছে। পৃথিবীর সমগ্র উদ্ভিদকুল ও প্রাণীকুল সকলেরই খাদ্য সংস্থান, জীবন ধারণ, বাসস্থান এই মাটির উপরেই, তাই মাটিকে জীবের ধারক বলা হয়। তিনি দিয়েছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। লিখবে যে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ, কৃষিকাজ, নতুন পোল্ডার ভূমি লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। আর পুরনো লবণমুক্ত জমিতে গম, ওট, যব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয়। এছাড়া বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। এখানে মূলত মিশ্র কৃষি পদ্ধতিতে চাষ করা হলেও শীতল আর কম আলোযুক্ত স্থানে গ্রিন হাউসে সবজি চাষ করা হয়। খনিজ সম্পদ, পোল্ডার ভূমিতে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। এখানকার প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তবে দি হেগ শহরের নিকটবর্তী অঞ্চলে সামান্য খনিজ তেল পাওয়া যায়। পশুপালন, এখানকার তৃণভূমিতে প্রচুর পশুপালন হয়ে থাকে। গরু, শূকর, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি প্রভৃতি প্রতিপালন করা হয়। পরিবহন, পোল্ডার ভূমিতে চক্রখালগুলি জলপথ পরিবহনের প্রধান মাধ্যম। এই অঞ্চলে সড়কপথ ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা উন্নত। এখানকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে। শিল্প, এখানকার আমস্টারডাম, রটারডাম, দি হেগ, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, ফ্লাশিং প্রভৃতি শহরে লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। হিরে কাটা এবং পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। জনবসতি, কৃষি, শিল্প এবং পরিবহন ব্যবস্থায় উন্নতির কারণে পোল্ডার ভূমি জনবসতি খুব ঘন। এখানে বেশ কিছু জনবহুল শহর গড়ে উঠেছে, যেমন নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, রটারডাম, দি হেগ, গ্রোনিয়েন, হার্লেম প্রভৃতি। ওর সাথে রয়েছে ইউরোপ মহাদেশের আয়তন কত। ইউরোপ মহাদেশের আয়তন এই ক্ষেত্রমানটা লিখবে 1,18,00,000 বর্গ কিলোমিটার। লিখবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,18,00,000 বর্গ কিলোমিটার। অথবাতে দিয়েছে উষ্ণতা আর বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, আর স্টেপ তৃণভূমি কি।
লিখবে যে ইউরোপ মহাদেশের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে ইউরোপের বিভিন্ন স্থানে জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তুন্দ্রা জলবায়ু অবস্থান হচ্ছে ইউরোপের 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য: তুন্দ্রা জলবায়ু অত্যন্ত ঠান্ডা ও চরম ভাবাপন্ন। 9 থেকে 10 মাস ভূমি বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে 2-3 মাস ভূমি বরফমুক্ত হয়। উষ্ণতা: তুন্দ্রা অঞ্চলে স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থাকে আর দীর্ঘস্থায়ী শীতকালীন গড় উষ্ণতা -35 থেকে -45 ডিগ্রি। বৃষ্টিপাত: এখানে সামান্য বৃষ্টিপাত হয়, কারণ এখানে অধিকাংশ সময় বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। মোট বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি। অত্যধিক ঠান্ডার হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত আর তুষার ঝড় বা ব্লিজার্ড বা পারগা হয়। তৈগা উপমেরু জলবায়ু অঞ্চল অবস্থান হচ্ছে ইউরোপ মহাদেশে 50 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ইউরোপীয় রাশিয়া এই জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য: এই জলবায়ু অধিকতর শীতযুক্ত নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে ভূমি 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে। উষ্ণতা: এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় উষ্ণতা -25 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত: গ্রীষ্মকালে মোট বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেমি। শীতকালে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। পশ্চিম ইউরোপীয় উপকূলীয় সামুদ্রিক বা নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান: ইউরোপ মহাদেশের পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে শীতল জলবায়ু বা ব্রিটিশ দ্বীপপুঞ্জীয় জলবায়ু দেখা যায়। উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, দক্ষিণাংশ, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের পশ্চিমাংশ, স্পেনের উত্তরাংশ এই জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত, পশ্চিমা বায়ু এবং সামুদ্রিক প্রভাবের জন্য এই অঞ্চলে এই জলবায়ু অঞ্চলে শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক কম, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন সারা বছর। মেঘাচ্ছন্ন আকাশ এবং বায়ুতে অতিরিক্ত আর্দ্রতা হলেই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তবে শীত বা প্রচন্ড গরম কোনো সময় অনুভূত হয় না। উষ্ণতা: এখানে গ্রীষ্মকালে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক গড়ে বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। তুষারপাত: ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকের স্থানগুলিতে শীতকালে তুষারপাত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল: ইউরোপের দক্ষিণ প্রান্ত অর্থাৎ ইউরোপের ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশগুলির উপকূলভূমিতে জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে নীলাভ পরিষ্কার মেঘমুক্ত আকাশ, প্রচুর সূর্যকিরণ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। উষ্ণতা: গ্রীষ্মকালে গড়ে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে গড়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। বৃষ্টিপাত: শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক। বার্ষিক গড় বৃষ্টিপাত 40 থেকে 75। স্টেপ বা মহাদেশীয় জলবায়ু অঞ্চল অবস্থান হচ্ছে স্টেপ কথার অর্থ হলো তৃণভূমি। ইউরোপের মধ্য পূর্বাংশ অর্থাৎ ইউক্রেন, বসনিয়া হার্জেগোভিনা, রুমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি প্রভৃতি এই জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য: সমুদ্র থেকে বহু দূরে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়া এই অঞ্চলে মহাদেশীয় চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এখানে শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি। গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী। উষ্ণতা: এই অঞ্চলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে হচ্ছে 1 থেকে 2। বৃষ্টিপাত: এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম, মাত্র 25 থেকে 50 সেমি। তুষারপাত: শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। লরেন্সীয় জলবায়ু অঞ্চল অবস্থান হচ্ছে মধ্য ইউরোপের দেশগুলিতে লরেন্সীয় জলবায়ু বিরাজ করে। সুইডেনের দক্ষিণাংশ, জার্মানির উত্তর মধ্যাংশ, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ ও রাশিয়ার পশ্চিমাংশে জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ু চরমভাবাপন্ন, কারণ সামুদ্রিক প্রভাব এখানে নেই। অতি তীব্র ক্ষণস্থায়ী গ্রীষ্মকালের বৈশিষ্ট্য: উষ্ণতা: গ্রীষ্মকালে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে 10 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। বৃষ্টিপাত: এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেমি। গ্রীষ্মকালে অধিক বৃষ্টি হয়। তুষারপাত: দীর্ঘস্থায়ী অতি শীতল শীতকালে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ও তুষার ঝড় হয়। আর বলেছে স্টেপ তৃণভূমি কি? লিখবে ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে যে তৃণভূমির সৃষ্টি হয়েছে তাকে স্টেপ বলে।
নামকরণ ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকায় তৃণভূমির ঘাসের উচ্চতা ধাপে ধাপে কমতে থাকে, তাই এই ধাপযুক্ত তৃণভূমির নাম দেওয়া হয়েছে স্টেপ। অবস্থান হচ্ছে ইউরোপের মধ্য পূর্বাংশে, রাশিয়ার পশ্চিম দিকে, ইউক্রেনে, কৃষ্ণ সাগরের তীরবর্তী অংশে তৃণভূমি দেখা যায়। বৈশিষ্ট্য: ঘাস ছাড়াও এই অঞ্চলে নদীর ধারে যেখানে বেশি জল পাওয়া যায় সেখানে উইলো, এলেম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50। বর্তমানে এই অঞ্চলের বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। ঘাস সরু ও নরম বলে ব্যাপক পশুপালন করা হয়। স্টেপ তৃণভূমিতে কৃষ্ণবর্ণের উর্বর চার্নোজেম মৃত্তিকা বেশি। জীবজন্তু, বুনো ঘোড়া, ইঁদুর, নেকড়ে প্রভৃতি প্রাণী দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে উৎকৃষ্ট নরম ঘাস পশুখাদ্য হওয়ায় স্টেপ তৃণভূমি অঞ্চল একদিকে যেমন পশুপালনে উন্নত, তেমন তৃণভূমির উর্বর চার্নোজেম মাটি এই তৃণাঞ্চলকে কৃষিকাজে উন্নত করে তুলেছে। 6তে দিয়েছে এখানে বলে পৃথিবীর রেখা মানচিত্রে আটলান্টিক মহাসাগর, নীলনদ, হিন্দুকুশ পর্বত, বঙ্গোপসাগর আর সাহারা মরুভূমি দেখাতে বলেছে। এই যে পৃথিবীর রেখা মানচিত্রে এই যে আটলান্টিক মহাসাগর তোমার ইউরোপের এই দিকটায় থাকবে, এরপরে রয়েছে নীল নদ। তো পৃথিবীর রেখা মানচিত্র যেটা দেবে সেখানে তোমাদের এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব থাকবে। তো সেখানে দেখাবে এই যে নীল নদ হচ্ছে তোমার আফ্রিকায় চলে আসবে, আফ্রিকার অংশে এই যে এখানে হচ্ছে এরকম নীল নদ দেখাবে। এরপরে দিয়েছে হিন্দুকুশ পর্বত শ্রেণী। হিন্দুকুশ পর্বত এশিয়ায় চলে আসবে, এই যে এটা হচ্ছে পামির গ্রন্থি থেকে বেরিয়েছে হিন্দুকুশ পর্বতমালা। আর পরে আছে বঙ্গোপসাগর, এই যে এখানটায় বঙ্গোপসাগর দেখাবে ভারতের পাশে। আর সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি মানে তুমি আফ্রিকাতে চলে যাবে। এই যে সাহারা মরুভূমি, এটা পুরোটা জুড়ে সাহারা মরুভূমি।